আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১শে রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে ব্রিটেনে, এবং যেগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে করে টিউলিপের মন্ত্রিত্ব চলে যেতে পারে। আসলে বিষয়গুলো কি ঘটছে এবং এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ, রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলাম। আমি নাজির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ব্রিটেনে আসলে এই বিষয়টি নিয়ে সেখানকার রাজনীতিতে কতটা আলোচনা হচ্ছে? যতটা বাংলাদেশে আলোচনা হচ্ছে, সেখানকার রাজনীতিও কি, বিশেষ করে লেবার পার্টিতে টিউলিপকে কেন্দ্র করে তাদের অবস্থানটা কি? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে সমাজের দর্শক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার গেস্ট যে আমার বন্ধুবর ব্যারিস্টার মকসুদকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ব্রিটেনে কিন্তু তুলপাড় হচ্ছে, ব্যাপারটা তুলপাড় হচ্ছে, এবং একাধিক জাতীয় গণমাধ্যমে সাব-এডিটোরিয়াল পর্যন্ত ছাপা হয়েছে এ ব্যাপারে। বিভিন্ন নিউজে আসছে, বিশেষ করে টাইমস, ফিনান্সিয়াল টাইমস, তারপরে টাইমসে তো এডিটোরিয়াল ছাপাইছে। তো সেখানে এই স্কেলে এত ব্যাপক দুর্নীতির অভিযোগ খুব কমই আসে, বিশেষ করে দেশের বাইরে। আর প্রথমে বলে রাখি যে টিউলিপ সিদ্দিকী ফুল ক্যাবিনেট মেম্বার নয়, এখানে অনেকটা থার্ড ক্যাটাগরির বা তৃতীয় বলতে পারেন এক অবস্থান। কারণ আমরা যেভাবে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলি, এইভাবে না আর কি। ক্যাবিনেটে আমাদের মন্ত্রী পরিষদ যেমন স্তর আছে, যেমন ফুল মিনিস্টার, প্রতিমন্ত্রী, এরপরে উপমন্ত্রী, আমরা বলতে পারি উপমন্ত্রী ক্যাটাগরির। আচ্ছা, কিন্তু এত সিরিয়াস, তারপরও তো বাংলাদেশের জন্য গর্ব ছিল, সেটা থাকছে। তখন এত সিরিয়াস এলিগেশন আসার পরেও এখন পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয় নাই, উনিও কিন্তু পদত্যাগ করে আসেন নাই। এটা কিন্তু লেবার পার্টির স্ট্যান্ডার্ড নিয়ম নয়। আমি তো লেবার পার্টি দীর্ঘদিন ছিলাম লেবার পার্টিতে, এবং অনেক দায়িত্বপূর্ণ পজিশনে ছিলাম। নর্মালি কোনো এলিগেশন আসলে পরে ওই মেম্বারকে সাসপেন্ড করে পেন্ডিং ইনভেস্টিগেশন, অর্থাৎ ইনভেস্টিগেশন থাকা অবস্থায় তাকে সাসপেন্ড করে রাখা হয়। যদি আউটকাম পজিটিভ আসে তাকে আবার লেবার পার্টিতে নিয়ে আসা হবে, অথবা যদি প্রমাণিত হয় তাহলে স্যাংশন দেওয়া হবে। এইটা হচ্ছে নিয়ম। কিন্তু এত বড় অ্যালিগেশন আসার পরেও এবং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপারটা আসার পরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো অ্যাকশন নেন নাই। কারণ কি জানি না, তার সাথে একটা খুব ভালো সম্পর্ক আছে এবং এখন পর্যন্ত ডিফেন্ড করতেছেন। জানি না ফিউচার ডেজগুলো কীভাবে হবে, কিন্তু এখন পর্যন্ত কেয়ার স্টারমার তাকে ডিফেন্ড করে যাচ্ছেন। কতটুকু করতে পারবেন রিমেইন টু বি সিন। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা তদন্ত করছে, আরও অনেক জিনিস, তথ্য উপাত্ত হয়তো বের হয়ে আসতে পারে, এবং একাধিক গণমাধ্যমে ফলাও করে আসছে। কতটুকু সত্য সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনার একটা সিটিং গভর্নমেন্টের একটা জুনিয়র মিনিস্টার এই ধরনের এলিগেশন আসার পরে আমরা কি প্রত্যাশা করি, ব্রিটিশ পাবলিক কি প্রত্যাশা করে, যে তাকে আপনি ভালো করে ইনভেস্টিগেশন করবে। তার পদে থেকে প্রাইম মিনিস্টার যদি তাকে ডিফেন্ড করেন, কন্টিনিউ টু ডিফেন্ড, তাহলে তো ইনভেস্টিগেশন সঠিক পথে নেওয়া যেতে পারে। এবং আমরা দেখেছি একাধিক বিষয়ে ডজন উদাহরণ দেওয়া যাবে, ছোট্ট ছোট্ট এলিগেশন আসছে 30 বছর, 25 বছর, 20 বছর আগের ব্যাপারকে নিয়ে, সাথে সাথে মিনিস্টাররা পদত্যাগ করে চলে যায়। কিন্তু এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না লেবার পার্টির পক্ষ থেকে। প্রাইম মিনিস্টার নিতে দিচ্ছেন না, হয়তো উনি এখন পর্যন্ত কন্টিনিউ টু সাপোর্ট। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রয়োজন হলে টিউলিপ সিদ্দিকী নিজে রিজাইন করে চলে আসতে পারেন, যে আমি রিজাইন করব, ইনভেস্টিগেশন, লেট দ্য ইনভেস্টিগেশন বি ক্যারিড আউট, পরে যদি আমি নির্দোষ হই আমি আবার পার্টিতে যাব। তো আমরা এখন দেখছি না, এবং ব্রিটিশ পলিটিক্সে এটা কিন্তু আলোচনা হচ্ছে। প্রথমে 1-2টা মিডিয়া আসছে, এখন তো ব্যাপক আকারে এটা কথাবার্তা হচ্ছে। তো আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিকী তার পজিশনটা আনটেনেবল করে দিয়েছেন, এবং এই মাত্রায় অভিযোগ আসার পরেও পলিটিক্যাল ফিউচারটা খুবই ডার্ক, ব্লিক বলা যায়। আলোচনা কিংবা সমালোচনাটা কোন দলে বেশি হচ্ছে, সরকারি দল লেবার পার্টিতে নাকি টরি দলে, বিরোধী দলে যারা রয়েছেন তারা বেশি সোচ্চার? আমার মনে হয় যে এখানে ক্রস পার্টি বলতে পারেন, ইভেন কমিউনিটিতে। ব্রিটিশ বাংলাদেশে কিন্তু এখন ছোট্ট কমিউনিটি নয়, 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশির বসবাস। এবং টিউলিপ সিদ্দিকী যে আসন থেকে, যে কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছেন, একটা উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশ সেখানে বসবাস করে।
উনি যখন এমপি ক্যান্ডিডেট ছিলেন তখন কিন্তু পলিটিক্যাল পার্টের ঊর্ধ্বে উঠে ব্রিটিশ বাংলাদেশি এমপি পদপ্রার্থী হিসাবে অনেকে ভোট দিয়েছেন। কিন্তু এখন যখন এই ধরনের মানে চোখ দাদানো অ্যালিগেশন আসছে তার ব্যাপারে, ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা হচ্ছে, মেইন স্ট্রিমে আলোচনা হচ্ছে, যেহেতু একাধিক গণমাধ্যমে এটা উঠে এসেছে এবং সেখানে প্রভাবশালী গণমাধ্যমে এডিটোরিয়াল পর্যন্ত ছাপা হয়েছে এবং তারা সাজেস্ট করেছে টিউলিপ সিদ্দিকীকে আপাতত সরিয়ে রাখার জন্য আর কি সরকার দলের প্রতি। হ্যাঁ, সুতরাং এটা তো ট্র্যাডিশন, লেবার পার্টির লং স্ট্যান্ডিং ট্র্যাডিশন হচ্ছে যে সিরিয়াস এলিগেশন আসলে পরেই তাকে সাসপেন্ড করে এটা প্রপার ইনভেস্টিগেশন করা হয়। উনি পজিশনে থেকে প্রধানমন্ত্রী তাকে ব্যাক করার পর ইনভেস্টিগেশন বা ইনকোয়ারিটা কতটুকু ফেয়ার হবে, ফেয়ার হলেও তো মানুষের মনে সন্দেহ থেকে যেতে পারে। আমার মনে হয় যে ক্লিয়ারলি এটা ইনভেস্টিগেশন করা দরকার। যদি উনি ক্লিয়ার হতে পারেন, ফাইন, শি উইল কাম ব্যাক, আদারওয়াইজ শি উড হ্যাভ টু ফেস দ্য মিউজিক। বেশ, মকসুদুল ইসলাম, আমি একটু আপনাকে জানতে চাই যে ব্রিটেনের যে আইন এবং বাংলাদেশের আইন দুর্নীতি সংক্রান্ত, এগুলোর মধ্যে পার্থক্য কতটা, আর যে বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিষয় নিয়ে সেখানকার যে রিয়াকশন বা যে স্পার্কেশন, এইগুলো যতটা সেখানে প্রভাব বিস্তার করছে, মানে সেগুলো নিশ্চয়ই একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে হচ্ছে। বাংলাদেশের মতো কি খুব বেশি মানে অপ্রয়োজনীয় হইচই কখনো হয়, বা দুর্নীতি বিষয়টা আমি জাস্ট দুটোর সাথে একটু কম্পেয়ার করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার বন্ধুবর্গকেও ধন্যবাদ। বেসিক্যালি টিউলিপ সিদ্দিকী সবার আগে যে কাজটি করছে সেটা আমাদের সমাজে কখনোই মানুষ অথবা শোনেনি বা বোঝেও না। উনি আগে সবাইকে এই ঘটনা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে রিপোর্ট করছে। কোথায় রিপোর্ট করছে? প্রাইম মিনিস্টারের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার আছে তার কাছে রিপোর্ট করছে যে দেখেন আমি কোনো অন্যায় করেছি নাকি, এই ধরনের একটা অভিযোগ এসছে। তো অনেক পরে এর আগে তো তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছে। তিনি তার ওইখানকার যে সম্পদ, সেই সম্পদ থেকে যে আয় হয় সেটিও তিনি দিতে অনেক দেরি করেছিলেন জমা দিতে। তারপরে পরবর্তীতে দুটি ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের বিষয়ে প্রথমে আপত্তি মানে অভিযোগ উঠলো, পরবর্তীতে আরেকটি ফ্ল্যাট নিয়ে অভিযোগ উঠলো, তারপরে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেখানে একটা কোনো একটা গিভ অ্যান্ড টেকের বড় অঙ্কের টাকা গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল, তার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এত সব কাহিনীর পরে তারপরে টিউলিপ সিদ্দিকী সেখানে আত্মসমর্পণ করেছেন। না, প্রতিটা ইনসিডেন্টের ব্যাপারে তুমি এক এক করে বললে তো অনেক সময় লাগবে। আমি বলছি যে আপনি আমাকে জানতে চাচ্ছিলেন যে পার্থক্যটা কোথায়। আমি একটা পার্থক্য দেখালাম যে তাকে রিপোর্ট করতে হয়েছে তাকে প্রথমে, যে তিনি এই ধরনের একটা অভিযোগ এসছে, এই ধরনের অভিযোগ হয়তো অনেকগুলোর মধ্যে পরে তিনি রিপোর্ট করছেন, বাট একটা অভিযোগ, এই যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে। এখানে দেখা দরকার তিনি কিন্তু 2015 সালে প্রথম ওখানে দুটি কনস্টিটিউয়েন্সি থাকে, আমাদের যেমন দুটো উপজেলা নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি, ওখানে দুটো এরিয়া নিয়ে হয়, ওগুলো খুব হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন, মানুষ সাধারণত তাকে কিলবার্ন থেকেই বলে। তো ওখান থেকে তিনি আসেন এবং তিনি কিন্তু সবসময়, যদিও মাঝে মাঝে তিনি ডিজোন করার চেষ্টা করেন যখন আরমানের ব্যাটাটা আসলো যে বাংলাদেশ পলিটিক্সে আমার কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু তিনি কিন্তু আমার বন্ধুবার ঠিকভাবেই বলেছে বাঙালিদের আওয়ামী লীগ বেসড একটা সাপোর্ট নিয়েই, বঙ্গবন্ধুর দরিদ্র এই ধরনের একটা সিম্প্যাথি বা এই ধরনের একটা আবেশ নিয়েই তিনি কিন্তু এই ইলেকশনগুলো জেতেন। এবং তিনি যে ইলেকশন যখন জেতেন, আপনি শুনে অবাক হতে পারেন যে মাত্র কয়েকটা ভোটে, 1-1.5 হাজার ভোটেই ওখানে ইলেকশন জেতা যায়। আমাদের এখানের মতো না যে লক্ষ লক্ষ, ভোটেই কম, মানুষ ভোট দিতে যায় 3 থেকে 5 হাজার, কখনো 11,000 12,000, তিনি মাত্র 1300 সামথিং ভোটে প্রথমবার জিতেছিলেন। তো সেখানে তিনি এই বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা এইটাই। এখানে যে জিনিসটা আসলে আমি বলতে চাই যে লেবার পার্টির যে প্রধান, তিনি যে ওনাকে ডিফেন্ড করছে, এর কারণটা আমি মনে করি যে বাংলাদেশ ডিফেন্ড করেছেন নাকি আস্থা রেখেছেন, কোনটা? আস্থা রেখেছে যে না, এখন পর্যন্ত তিনি এটাকে আমলে নিতে চাচ্ছেন না। তিনি বলছে যে না, আই হ্যাভ অল দ্য কনফিডেন্স অন হার আনটিল আই হ্যাভ সামথিং নিউ। যেহেতু আমাদের দেশ থেকে গেছে, এমন হতে পারে যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি বা আমাদের দেশ প্রশাসনের প্রতি সবসময় তো তারা একটা নিচুভাবেই দেখে এবং বিভিন্ন সময় এটা প্রকাশ পায়। আমাদের যে সে রায়কে তারা ইমপ্লিমেন্ট করার আগে তারা আবার স্ক্রুটানাইজ করে। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য যে আমাদের দেশে পলিটিক্যালি মোটিভেটেড অনেক কিছুই ঘটে। সুতরাং এত তাড়াতাড়ি না জেনে না শুনে ওনারা হয়তো বা এটা কোনো পদক্ষেপ নিতে চায়নি। বাট একদম মানে লেটেস্ট নিউজ হচ্ছে এইটাই যে ডাউনিং স্ট্রিট ইজ কনসিডারিং আর রিপ্লেসমেন্ট। সো এটা না যে তার রিপ্লেসমেন্ট হচ্ছে না, রিপ্লেসমেন্ট হয়তো বা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। আমি একটু আগেই টাইমসে দেখলাম যে ডাউনিং স্ট্রিট ইজ কনসিডারিং আর রিপ্লেসমেন্ট। সেটা বোঝা যাচ্ছে যে কেট স্টারমার নামটা একটু কি আর স্টারমার, তিনিও ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার। আর আমাদের দেশে আসলে যেহেতু অলরেডি বিভিন্ন মামলা হয়ে গেছে, আমাদের তো এই ধরনের অভিযোগ সব থেকে শুরু করতে বহুদিন লাগে প্রমাণ করতে। এমনকি কিছুদিন আগে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল
ক্রাইম ট্রাইব্যুনালের একটা জাজমেন্টকেও ব্রিটিশের একটি আদালত বেশ প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং আমাদের দেশের যে ক্রেডিবল সবসময় সবকিছু হয় তা তো না। সুতরাং হয়তোবা তারা দেখতে চাচ্ছে এটা হচ্ছে, এবং অলরেডি আপনি হয়তো শুনবেন রাশিয়া কিন্তু তাদেরকে ডিজোন করছে যে না এই ধরনের কোনো করাপশন তাদের আমরা বাংলাদেশের সঙ্গে করিনি। সুতরাং সবকিছু দেখা যায়। এখন হয়েছে কি, বর্তমান যে অভিযোগের ভারটা সবকিছুতে হাজার হাজার কোটি টাকার একটা ভার। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে উনি যে ও দেশে আসে, উনি এমপি, ওই দেশে উনি যদি তার আন্টি যখন বাংলাদেশে প্রাইম মিনিস্টার ছিল 17 বছর, আমাদের দেশে স্বভাবচরিতভাবে আমরা কোনো না কোনোভাবে এর দ্বারা লাভবান হই, আর পারিবারিকভাবে যে লাভবান হবে এ ব্যাপারে মানুষ সাধারণত ধরেই নেয়, এবং হয়তোবা সেভাবে সেও লাভবান হয়েছে, এবং অবশ্যই এটা আমলে নিবে ও দেশে, এটা ছেড়ে দিবে না, একদমই ভাবার কোনো কারণে ছেড়ে দিবে, হয়তোবা আজ না হয় কাল, কিন্তু করাপশন করে ওখানে টিকে থাকবে। আসলে আমার বন্ধু আরো সুন্দর বলছে, ওদেশের লোকজন আসলে এই ধরনের কোনো করাপশন আসলেই নিজে নিজেই পদত্যাগ করে। আপনাকে ছোট একটা উদাহরণ দিই। একদিন এক মিনিস্টার, তার ওই বউ গাড়ি চালাচ্ছিল না, সে নিজে গাড়ি চালাচ্ছিল, তো সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনাকে একটু আগে একটা ফাইনের চিঠি আসে। অনেক সময় কোনো গাড়ি যদি রাস্তায় যদি কেউ স্পিড ব্রেক করে বা কোনো কিছু করে, তো কোনো লোকজন আসা লাগে না, ওখানে অটোমেটিক একটা সিস্টেম আছে, ওই গাড়িটা যায়, ওর নাম্বার দেখে ওর মধ্যে অটোমেটিক চিঠি চলে আসে, মধ্যে কোনো লোকজন হয়তো টেরই পায় না যে ওখানে চিঠি গেছে। তো দেখার পর সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনি এই চিঠিটা কি? বলে আমার ওয়াইফ গাড়ি চালাচ্ছিল তো স্পিডে গিয়েছিল। তো সাংবাদিক একটু আরো বেশি উৎসাহী হয়ে খোঁজ করতে গেছে আসলে গাড়িটা কে চালাচ্ছিল। তারপর দেখা গেল না, গাড়িটা তিনি নিজেই চালাচ্ছিলেন। তখন এই একটু ঘটনার কারণে তিনি কিন্তু পদত্যাগই করলেন মন্ত্রী থেকে। এই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। সুতরাং আমি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যে টিউলিপ সিদ্দিকী কোনো অবস্থাতে এটা পার পাবে যদি তিনি এখানে কোনোভাবে ইনভলভ থাকে। এখানে একটা কথা বলা থাকে, অনেকে কিন্তু প্রশ্ন তুলছিল যে প্রপার্টিটা তার নামে ট্রান্সফার করা হয়নি, তার মার নামে ট্রান্সফার করা ছিল, অনেকে বলতেছিল। এখন আমি এই মুহূর্তে দু ধরনের একটা স্টোরি আমি দুই জায়গাতে দেখলাম। তো এখন যদি তার মায়ের নামে ট্রান্সফার হয়ে থাকে সেটাও খারাপ, আর তার নামে ট্রান্সফার কোনোটাও আসলে আওয়ামী লীগের বাইরে এটা না। আওয়ামী লীগ ইজ সামহাউ, আওয়ামী লীগের হচ্ছে কি ক্যাশ এবং কাইন্ড দুটাই আমাদের দেশে, ওদের দেশে এবং আমাদের দেশে অপরাধ, কিন্তু অপরাধ। কিন্তু যেমন যেহেতু টিউলিপের বিষয়, এখানে অন্য কেউ হলে হয়তো তার দলের পক্ষ এর ধরনের প্রচারণা চলতো, বা এখন যেটা চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের নেতাকর্মী তারা এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে বসে আছে, পারসেপশন যে টিউলিপ সিদ্দিকীকে বোধহয় ওখানে অন্য কেউ লবিস্ট নিয়োগ করে তাকে বিতর্কিত করছে, কিংবা বাংলাদেশের অন্য কোনো বিশেষ দল দ্বারা প্রভাবিত হয়ে সেখানকার মিডিয়া এগুলো চালাচ্ছে প্রচার, এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? 100% আছে। বাঙালি সব কাজে পারে, বাঙালি সব কাজে পারে না, বাঙালি সব কাজে বাঙালি যেটা করতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে যে বাঙালিরা হয়তো প্রভাবিত করার চেষ্টা করতে পারে, কিন্তু তারা কি প্রভাবিত হয়? না, হয় না। বাট আবার একটা কথা কি, কখনো কখনো ইন্টারন্যাশনাল মিডিয়ার উপরে যে নিউজটা আসে, তখন কিন্তু আমি কিন্তু এতদিন ইন্টারন্যাশনাল মিডিয়ার উপর যে আমার আস্থাটা ছিল সেটা ইদানিং নাই। যখন আমি ইসকনের ঘটনাটা দেখলাম, ইসকনে বাংলাদেশে কিছুই হয়নি, তার উপর করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে কিছু করে আমেরিকান পার্লামেন্ট থেকে করে প্রতিটা ইন্টারন্যাশনাল চ্যানেল যেভাবে নিউজটা করলো, এমনভাবে করলো যে বাংলাদেশে বোধহয় আমরা হিন্দুদেরকে মেরে ভূত বানাই দিচ্ছে, একদম জবাই করে ফেলছে, এবং সব নিউজে এন্টি বাংলাদেশ ছিল। এবং সুতরাং নিউজ যে প্রভাবিত হতে পারে না তা না, হতেও পারে, বাট এমনি যে ওভারঅল নিউজ যেটাই প্রভাবিত হোক না কেন, ওভারঅল পলিটিক্স, সংসদ বা সরকারও প্রভাবিত হয়। নো, I do not want to say that British government এই টিউলিপ সিদ্দিকী ইনসিডেন্টে কোনোভাবে কোনো মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হওয়ার অতটুকু সম্ভাবনা আছে, কারণ ওরা তো ইনভেস্টিগেশন করবে, ওরা তো দেখবে। এমন তো না যে কোশ্চেন টাইমে এটা প্রশ্ন করলো, স্পন্টেনিয়াস জবাব দিল, তা না। একদম প্রমাণ তথ্য নিয়েই তারা বিচার করবে, এবং টিউলিপ সিদ্দিকী যদি এতটুকু এখানে ইনভলভ থাকে তাহলে আমার মনে হয় না যে তিনি রাজনীতিতে টিকতে পারবেন। নাজির আহমেদ, অনেকগুলো অভিযুক্তের মধ্যে মানে এতদিনে অনেকগুলো জমেছে, কোন বিষয়টা সেখানকার স্থানীয় পলিটিক্সে বেশি আলোচনা হচ্ছে? ফ্ল্যাট কাণ্ড, নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘুষকাণ্ড, নাকি তার যে অভ্যন্তরীণ সম্পদ সেখান থেকে আয়ের হিসাবটি না দেওয়া? আমার মনে হয় যে কিউমুলেটিভ অফ অল। আচ্ছা, কারণ দুর্নীতিটা দেখেন ওখানে কিন্তু খুবই সিরিয়াসলি দেখা হয়, কারণ পলিটিশিয়ানসরা নৌলান প্রিন্সিপাল, 5টা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের আওতায় কিন্তু তারা লাইফ লিড করে থাকেন। এখানে যদি ইন্টেগ্রিটির সমস্যা হয়, অ্যাকাউন্টেবিলিটির সমস্যা হয়, তার পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু একবারে শেষ। আর আপনি দেখেন এই যে ঘটনাগুলো ঘটলো বা রিপোর্টগুলো আসলো, এগুলো কি আকাশ থেকে চলে আসছে? বাংলাদেশের বাস্তব অবস্থা কি?
কি পরিমাণ লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। প্রাইম মিনিস্টার পাবলিকলি বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই ধরনের যে দুর্নীতি হয়েছে, এইটার যে ধাক্কা লাগবে না, এটা যে না, আমি তো মনে করি যে রিপোর্টগুলো আসছে খুবই কম, টিপস অফ আইসবার্গ। খুব ভালো করে যদি আরও ডিগিং করা যায়, আরও বহু রাঘব গোয়াল বের হয়ে আসতে পারে। এবং আমরা তো দেখেছি রাশিয়ান প্রেসিডেন্টের সাথে পতিত প্রধানমন্ত্রী দেখা করবে, টিউলিপকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? এরপরে আরো অনেক কিছু আছে মিডিয়ার কারণে। ওই দেশের দৃষ্টিতে নীতি বিবর্জিত কাজ, মানে অন্য কোন দেশের কোন কন্ট্রাক্ট সাইন হবে, কোন ধরনের চুক্তি হবে, সেখানে তাদের দেশে পার্লামেন্টারিয়ান। আপনি কোন প্রটোকলে আপনি সেখানে যাবেন? আপনি তো ব্রিটিশ এমপি বা ব্রিটিশ পলিটিশিয়ান, কিন্তু আপনার আন্টি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, আপনি কোন প্রটোকলে সেখানে প্রেসিডেন্টের সাথে সর্বোচ্চ পর্যায়ে যাবেন? এটা তো অটোমেটিক্যালি চলে আসে। দেখেন ওখানে কিন্তু এই জিনিসগুলো খুবই সিরিয়াসলি দেখা হয়। একজন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টারকে না জানিয়ে উনি ইসরায়েল ভিজিট করে ফেলছে, লিক হওয়ার পরে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। মানে এই ধরনের পাবলিক লাইফে কিন্তু অনেক কিছু। আমি তো মনে করি দুর্নীতির যে ব্যাপারগুলো আসছে, কারণ মিডিয়াগুলো রিপোর্ট যখন করে অনেক রেস্ট্রিকশনের মাধ্যমে, অনেক ইনভেস্টিগেশন করে তখন তারা করে, কিন্তু সবগুলো তো ডিটেক্ট করা যায় না। দুর্নীতির আরও বহু বড়, হয়তো 2টা রিপোর্ট আসছে উনার ব্যাপারে, উনার বোনের ব্যাপারে, এরপরে রূপপুর পারমাণবিক ব্যাপারে, কিন্তু আমি তো মনে করি এর বাইরে ডিগ করলে আরও অনেক কিছু বের হয়ে আসবে। এবং এখানে পলিটিক্যাল মোটিভেশন আছে, যেটা আমার বন্ধু বললেন যে আসন থেকে উনি খাড়া হয়েছে, মানে স্ট্যান্ড করেছেন, ওখানে আওয়ামী লীগাররা ডে নাইট চেষ্টা করে সেখানে তাকে পাস করাইছে। এবং খুব এখানে কিন্তু ওইটা কিন্তু কনজারভেটিভ সিট ছিল, ওখান থেকে লেবার নিয়ে আসছে, ওখান থেকে তারা প্ল্যান করে আওয়ামী লীগ সেখানে তাকে এমপি বানাইছে। এবং একটা লোক একবারে তার লাইফ ধরে দিচ্ছে ওখান থেকে, তার বিনিময়ে সে সিলেটে এসে মেয়র হয়ে গেছে। পলিটিক্সের কোনো ইনভলভমেন্ট ছিল না তার সিলেটে, একেবারে উড়ে এসে সরাসরি ওখানে ইম্পোজ করে মেয়র হয়ে গেছে। তার কন্ট্রিবিউশন ছিল তাকে এমপি বানানো। ঠিক আছে, ফাইন, কিন্তু দুর্নীতি তো টলারেট করা কোনো মতেই সম্ভব না। আপনি হাজার হাজার কোটি টাকা, এখানে দেখেন আপনি দুর্নীতির প্রশ্ন আমার বন্ধুবর্গকে জিজ্ঞেস করছেন যে আইন কি বলে। বাংলাদেশের পলিটিক্যাল সার্কামস্টেন্সেস চেঞ্জ হলেই এখান থেকে গিয়ে ব্রিটেনে, আমেরিকাতে অ্যাসাইলাম ক্লেম করার হিড়িক পড়ে যায়। ফাইন, এটা কিন্তু কভার করে জাতিসংঘের আইন, ইন্টারন্যাশনাল কনভেনশন রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রেফিউজিজ, এই আইনটা কভার করে। কিন্তু আপনি টাকা পাচার করে বিদেশে যাবেন, এটা তো কোনো দেশের আইন করে না। আপনি পলিটিক্যালি আপনি নিরাপদ না, আপনি আশ্রয় চাইতে পারেন, কিন্তু হাজার হাজার টাকা পাচার করে এখানে যাবেন কেন? এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি ম্যাটারটা দেখা দরকার, স্টেট টু স্টেট লেভেলে ওখানে যোগাযোগ করা দরকার। যারা হাজার হাজার কোটি টাকা সেখানে পাচার করেছে, আমরা সেখানে প্র্যাকটিস করি, অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন রুলটা এত স্ট্রিক্ট, একটু যদি পান থেকে চুন কষে তাহলে স্যাংশন দিয়ে দেয়। আমাদেরকে একবারে লিখিতভাবে বলা হয়েছে যে কোনো ক্লায়েন্ট যদি রাশিয়া বা থেকে যদি আসে তাহলে যেন আমরা ডিল না করি, এই ধরনের গাইডলাইন দেয়। তো আপনি এখানে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাবেন, ওইটার জন্য স্টেট টু স্টেট লেভেলে যোগাযোগ করে আমার মনে হয় একটা শক্ত অবস্থান নেওয়া দরকার। কোনো দেশের আইন এই ধরনের হাজার হাজার কোটি টাকা পাচার, এটা অ্যালাউ করলে তো তৃতীয় বিশ্বের দেশগুলো ফতুর হয়ে যাবে, ব্যাঙ্কগুলো খালি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ব্যাঙ্কগুলো টাকা দিতে পারতেছে না, আমি জানি 10,000 টাকার উপরে অনেক ব্যাংক টাকা দিতে পারছে না। তো কি পরিমাণ একেবারে আর্থিক বিকলাঙ্গ করে দিয়েছেন পতিত সরকার। এই জিনিসটা অন্তর্বর্তী সরকার আমার মনে হয় যে ইংল্যান্ড, ইউকে এবং আমেরিকার সাথে সর্বোচ্চ পর্যায়ে, আবার ছোটোখাটো পর্যায়ে হলে হবে না, সর্বোচ্চ পর্যায়ে এটা টেক অফ করা দরকার। বেশ, মুকসিদুল ইসলাম, আমি আবার একটু আইন প্রসঙ্গে আসি। অনুমতি দিলে আমি একটু আমার বন্ধুবরের কয়েকটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করে দিতাম। আসলে ওই সিটটা আসলে আমার বন্ধুবর হয়তো হঠাৎ করে বলে ফেলছে না দেখে, ওই সিট আসলে আগে কনজারভেটিভ ছিল না, ওটা আসলে লেবারেরই ছিল। গ্লেন্ডা জ্যাকসন একটা নায়িকা ছিল, তিনি একজন টেনার ছিল, সেখান থেকে তিনি 2015 সালে যখন রাজনীতি থেকে পদত্যাগ অবসরে যান, তখনই আমাদের টিউলিপ সিদ্দিকী পদটা আসে। আরেকটা কথা যে টিউলিপ সিদ্দিকী রাশিয়াতে কখন গিয়েছিল? আসলে এমপি হওয়ার আগে গিয়েছিল, 2013 সালের ছবি ওটা। তখন কি এমপি ছিল না? তখন এমপি ছিল না। 2015 সালে কোন প্রটোকলে উনি যায়? মানে উনি তো ব্রিটিশ পার্লামেন্টের কাউন্সিলর ছিল, মানে ব্রিটিশ রাজনীতিতে কাউন্সিলর ছিল। একটা প্রধানমন্ত্রী স্টেট টু স্টেট লেভেলের সম্পর্কে আমি ওনার মানে যদুবন্ধু করতে যেতে পারবে? রাইট, আমি ওনার অবস্থানটাকে ডিফেন্ড করছি না, বাট আমি আসলে প্রেক্ষাপট দেখাতে চাই। অনেক জায়গাতেই আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন প্রোটোকলে পরিবারের সদস্য যায়। ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিভিন্ন জায়গাতে গেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছাড়া, এটা ঠিক না। ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে এটা সম্ভব ছিল না। বাট এই ধরনের প্রোটোকল যে ভাঙ্গা হচ্ছে না তা না, এটা আসলে বড় বিষয় না যে তিনি ওখানে গেছেন কিনা, বড় বিষয়টা হচ্ছে যে তিনি দুর্নীতি করেছেন কিনা।
আরেকটা ওটাও তো নৈতিকতার দিক থেকে ওইটাও তো বিবেচনা আসে যে ব্রিটিশ কোনো একটা দলের কাউন্সিলের মেম্বার হওয়ার পরেও তিনি কাউন্সিলর মেম্বার আসলে একটা মানে কাউন্সিলটা কি, কাউন্সিলটা আমাদের দেশের ইউনিয়ন পরিষদ লেভেলের একটা কিছু। এটা একটা আমার বন্ধু হয়তো বা আমার চেয়ে আরো ভালো ব্যাখ্যা করবে, ধরে আমি বহুদিন আগে ওই সব দেশে ছিলাম। একটা জিনিস আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই যে এই যে শব্দটা বলা হয় হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার বলতে কিন্তু শব্দটা একটা বিশাল, কোনো কিছু হলেই বলা যাচ্ছে যে সবার আগে মনে হতে হবে যে 1 টাকাও যদি দেশ থেকে চলে যায় সেটাও খারাপ, 2000 টাকাও যদি যায় সেটাও খারাপ। আগে বুঝতে হবে যে টাকা যাওয়ার পন্থাটা কি, বেআইনি ভাবে টাকা যাওয়ার যে সব পন্থা আছে তার মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা, আমার বন্ধু বলা তো আরো ভালো বলতে হবে, সেটা হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে সিটি অফ লন্ডন, 1 বর্গ স্কয়ার কিলোমিটার। পৃথিবীর যত কিছু অবৈধ ট্রানজেকশন হয় তার হাব হচ্ছে ওইটা। তাই নাকি? মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা অনেকে জানে না যে লন্ডন একটা জিনিস না, সিটি অফ লন্ডন একটা জায়গা আছে, তার চতুর্দিকে ড্রাগন পাহারা দেয়। সিটি অফ লন্ডনের অনেক অ্যাসেট আছে, তার মধ্যে টাওয়ার ব্রিজ আছে। সিটি অফ লন্ডন হচ্ছে, এবং ওদের আরো 2-3টা আইল্যান্ড আছে, যেমন ধরেন একটা হচ্ছে জার্সি, গাঞ্জি। এই জায়গাগুলোতে যত অবৈধ ট্রানজেকশন সারা পৃথিবীতে হয় তার বেশিরভাগই এখান থেকেই হয়, সিটি অফ লন্ডনে এবং গাঞ্জি, জার্সি সহ আরো অন্যান্য আইল্যান্ডগুলোতে। আপনাকে একটু সিটি অফ লন্ডন সম্পর্কে আমি একটু 2 মিনিট বলে দেবো। সিটি অফ লন্ডন এমন একটি বিষয়, সেটা কিন্তু ব্রিটিশ রাজ্যের ভিতরে না, একটু হলো ওখানে পার্থক্য আছে। ওখানে ঢোকার জন্য রানীকে ওই সিটি অফ লন্ডনের মেয়রের কাছে মৌখিক পারমিশন নিয়ে আবার ঢুকতে হয় ওই অঞ্চলটুকুতে। যখন ওখানে যা কিছুই ঘটতেছে ওই অঞ্চলেই ওদের দেশের বড় বড় জিনিসগুলা, ওদের ব্রিটিশ ব্যাংক থেকে শুরু করে যে লয়েস থেকে শুরু করে সব কিছু, ইন্স্যুরেন্স কোম্পানি, সারা পৃথিবীতে যা কিছু অর্থনীতি ঘটতেছে ওই 1 বর্গ স্কয়ার কিলোমিটারে ঘটতেছে। ওদের আবার আলাদা রিপ্রেজেন্টেটিভ আছে পার্লামেন্টে। অনেক সময় আমেরিকা চেষ্টা করছে যে তোমাদের সিটি অফ লন্ডনে তো সবকিছু অবৈধ ঘটে, তখন ব্রিটিশরা বলে যে ওটা আমাদের অঞ্চল না, ওটা আলাদা একটা অংশ, ওটা একটা অনেকটা সভরেনিটি এনজয় করে। সুতরাং ব্রিটিশরা যে দুধে ধোয়া তুলসী পাতা তা না। আরেকটা কথা যে যখন আপনি হাজার হাজার কোটি টাকা বলেন, আপনাকে আরো অনেকেই বলতেছে চ্যানেলটা কি। এই টাকাগুলো সবসময় বেশিরভাগ সময় বৈধ পথে বিভিন্ন ওয়েতে গিয়ে অবৈধ হয়, কিন্তু ইংল্যান্ডে যখন হাজার হাজার কোটি টাকা গেল আর ইংলিশ সরকার টের পেল না, এটা সত্য না। যদি হাজার হাজার কোটি টাকা যায় 5-6টা জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই ধরা পড়তো। এই যে এলিগেশনটা মানুষ যখন বলতেছে 30,000 কোটি টাকা গেছে, 40,000 কোটি টাকা, আমার মনে হয় একটু বোঝা দরকার যে টাকা তো হেঁটে হেঁটে যায়নি, টাকা তো ব্যাংক ক্যাশ করে যায়নি, টাকা ব্যাংকিং ট্রানজেকশনের মাধ্যমে গেছে অথবা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কেনার মাধ্যমে গেছে। তো এই যে অ্যামাউন্টটা বলতেছে, এটা আসলে আমি কিছু বলতে চাই না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, সারা পৃথিবীতে যত প্রকার বিরোধী দল আছে, বিশেষ করে কমনওয়েলথ, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আফ্রিকার কান্ট্রিগুলোতে বলেন, আমাদের বিএনপি লিডার বলেন, সবাই কিন্তু লন্ডনে গিয়েই বসবাস করে। এরা কিন্তু কেউ কিছু করে বলে আমার জানা নাই। বেশিরভাগ সময় তারা ওখানে রাজকীয়ভাবে কিভাবে আছে একমাত্র আল্লাহ জানে। বছর বা বছর ধরে বাচ্চা পড়ছে, ওসব টাকা লাগে না, বাচ্চার জন্য এমপ্লয়মেন্ট বেনিফিট পেতে পারে, কিন্তু তাদের যে লাইফ স্টাইল, তার সঙ্গে তার যে কর্ম, বেশিরভাগ সময় জানে। বিশেষ করে পাকিস্তানি এক লিডার ছিল আমার জানা মতে সেই সময়, এবং অনেক। সুতরাং ব্রিটিশরা যে সবকিছুই দেখে তা না, সবসময় তারা যে দেখে তাও না। আগে সিটি অফ লন্ডনের ব্যাপারটা যদি আমার বন্ধু আরো ক্লিয়ার করতো। প্রথাগতভাবে নিশ্চয়ই নীতি নৈতিকতার সঙ্গে চলতে চায়, নীতি নৈতিকতা সবাই চলে, কিন্তু আবার হচ্ছে ব্ল্যাক মানি যখন এক দেশ থেকে অন্য দেশে যায় সিটি অফ লন্ডনে, এবং এটা কত যায় আপনি শুনে অবাক হবেন। IMF থেকে শুরু করে যে ফান্ডগুলো সারা পৃথিবীতে আসে, সেটা কোত্থেকে আসে? IMF ফান্ড কি ব্রিটিশ সরকার দেয় নাকি আমেরিকান সরকার দেয়? না, ওই সিটি অফ লন্ডন থেকে তারা ধার নেয়। সিটি অফ লন্ডন টাকাটা আসলো কোত্থেকে? অবৈধ টাকা, কালো টাকা। এবং গাঞ্জি, জার্সি বল আরো 2টা জায়গা আছে, এদিকে ক্যাম্যান আইল্যান্ড এবং অন্যান্য দেশগুলো তো আছে। সুতরাং তাদের স্ট্যান্ডার্ড অফ করাপশন এবং আমাদের স্ট্যান্ডার্ড অফ করাপশন মধ্যে একটু পার্থক্য আছে। আমার বন্ধু যদি আরো কিছু বলতে চাচ্ছেন। না, আমি যেটা ক্লারিফিকেশন দিতে যাচ্ছি, আমার বন্ধু তো অনেক কিছু বলছে, তা আসলে এভাবে ডালাওভাবে আপনি বাশিং করে যে ব্রিটিশ, আপনি কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল, একটার সাথে আটটা তুলনা হয় না সেভাবে। তো আমি 2-1টা জিনিস কারেকশন করতেছি, যে কনস্টিটিউয়েন্সির কথা বলেছি, ওইটা জেফ্রি ফিন্সব্যাক ছিল কনজারভেটিভ পার্টি থেকে, উনি 83-তে এমপি হয়েছে, ওইটা কনজারভেটিভ সিট ছিল। এর ফলে গ্রিন্ডা জ্যাকসন যেটা বলছেন, মাত্র 42 ভোটের ব্যবধানে, পপুলার অ্যাক্টর, তারপরেও 42 ব্যবধানে জিতছে। এরপরে বাউন্ডারি চেঞ্জ হয়ে মানে কি বলে রিমার্চ করে যখন আসছে, তখনও সম্ভাবনা ছিল কনজারভেটিভ চলে যাবে, কিন্তু ওই যে বললাম যে আওয়ামী লীগ এখানে ব্যাকিং দিয়ে
একবারে নেরো মার্জিনে উনি গেছে। সুতরাং এটা হিস্টোরিক্যালি লেবার ছিল না। আমরা আরেকটা জিনিস আমি বলি যে যেটা বলছেন যে ওই যে ওখানে কাউন্সিলর মানে এখানে ইউনিয়ন বলে একটা ব্রাশিং করে দিলেন, কোথায় আবারই বলি আমি, কোথায় মোহাম্মদ আলী আর কোথায় দুতাল খালি। ওখানে একটা বাড়ার, আমি যে বাড়ার ডেপুটি স্পিকার ছিলাম, ওই কাউন্সিলের বাড়ার বাজেটটা ছিল 1.7 বিলিয়ন, যেটা ঢাকা, উত্তর, দক্ষিণ, সিলেট তিনটা একসাথে যোগ করলে যত এর চেয়ে বেশি। সুতরাং আপনি এখানের সাথে ওখানে মিলাতে পারবেন না। তো এজন্য দুর্নীতির ব্যাপারে উনি যেটা বলছে, হিস্টোরিক্যালি অনেকগুলো জিনিস চ্যালেঞ্জ করা যাবে, এখানে অনেক তথ্যের আছে, কিন্তু ওখানে একটা সিস্টেম ডেভেলপ করছে, কেউ দুর্নীতি করে পার পাবে না। আমি তো ওখানে 25 বছর ধরে প্র্যাকটিস করতেছি সর্বোচ্চ আদালতে। কোনোদিন তদবিরের জন্য একটা টাকা কাউকে দিতে পারবেন? কোথাও কোনো পেশকার বা ইয়োকে দিতে পারবেন? এটা তো চিন্তাই করা যায় না। কিন্তু বাংলাদেশে আমার বন্ধু তো সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করে, আপনি পারবেন একটা ফাইল আর অর্ডার হওয়ার পরে কি ঠিকমতো যায় জায়গায়? তো এগুলো আপনি বলে আপনি জাস্টিফাই করতে পারবেন না। দুর্নীতির যে স্কেলে বাংলাদেশের দুর্নীতি হচ্ছে, এটা আমার চেয়ে বেশি না বসবাস করে। বাট আমি যে তথ্যটা আপনাকে দিলাম সিটি অফ লন্ডন নিয়ে, মেজর কোনো ইস্যু না, এটা হয়তো ভুলভ্রান্তি আমাদের অনেকে থাকতে পারে। আমরা আলোচনা ফিরবো, মানে টিউলিপ সিদ্দিকের এই অভিযোগ, মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো প্রমাণিত হলে কি ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে, বা এগুলো কারা, মানে দায়িত্বটা কার অভিযোগগুলো খতিয়ে দেখা, আমি একটু আসবো সেই আলোচনায়। দর্শক ফিরছে ছোট্ট বিরতি পরে। আমন্ত্রণ জানাচ্ছি। 21 রাতে আলোচনা করছি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ উঠেছে, তার সে বিষয়ে কতদূর পর্যন্ত যাওয়া লাগতে পারে এবং তাতে করে বাংলাদেশের ভাবমূর্তিটা আসলে কোথায় যাচ্ছে, সেই বিষয়ে আলোচনা করছি। ব্যারিস্টার নাজির আহমেদ, যে অভিযোগগুলো প্রমাণিত, মানে অভিযোগগুলো উঠেছে, এইগুলো যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে কি ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে? দেখেন, ওখানে পলিটিশিয়ানরা যখন দুর্নীতির সাথে বা ক্রেডিবিলিটি বা ইন্টিগ্রিটির ব্যাপারে যখন কোয়েশ্চন আসে, আইদার তারা রিজাইন করে চলে যায় অথবা তাদেরকে সাসপেন্ড বা এক্সপেল করা হয়। এরপরও যদি সেখানে ক্রিমিনাল ইনগ্রিডিয়েন্ট থাকে, তখন ক্রিমিনাল প্রসিকিউশন স্টার্ট হয়। কিন্তু টিউলিপ সিদ্দিকের ব্যাপারে যদি মনে করেন ব্যাপারটা মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি দেশের বাইরে ঘটে, তখন বাংলাদেশ কর্তৃপক্ষ ডুয়েল ন্যাশনাল হিসাবে হয়তো তারা সিদ্ধান্ত নেবে একে কী করবে। বাট ইউকেতে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে প্রমাণ পাওয়া যায়, তাহলে ওখানে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে। আর পলিটিক্যালি তো মানে যদি রিজাইন করে অথবা তাকে এক্সপেল করে, পলিটিক্যাল ফিউচার তো ডেড। এরপরে যেটা ইমেজের ব্যাপারটা বলছেন, দেখেন ব্রিটেনে যখন কোনো ব্যক্তি ভালো করে ভালো পজিশনে যায়, তখন উনি যেমন আপলিফটেড হয়, তার সাথে সাথে পুরো দেশকে কিন্তু ইমেজটা আপলিফটেড করে। ব্রিটেনে আমরা 4 জন এমপি আছে, একজন হাউস অফ লর্ডের মেম্বার আছে, একজন স্কটিশ পার্লামেন্টের মেম্বার আছে। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। ব্রিটেনে হাইকোর্টের একজন জাজ আছে, জাস্টিস আছেন, এবং যিনি স্যার উপাধি পেয়েছেন, এই বাংলাদেশের গর্বিত সন্তান, তাকে নিয়ে আমরা গর্ব করি। তো যখন এই পর্যায়ে জাস্টিস আখলাক চৌধুরী, জাস্টিস স্যার আখলাক চৌধুরী, এবং একাধিক কেসি আছেন, আগে কিউসি বলতো, এখন কেসি বলে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। তো বলছি যে এইভাবে যখন কেউ আগিয়ে যায়, তখন তাকে নিয়ে পুরা জাতি গর্ব করে, বাংলাদেশের মান, ইজ্জত, ইমেজকে তারা আপলিফটিং করেন। ঠিক অনুরূপভাবে মুদ্রার অপিট হচ্ছে, কেউ যদি ধরা খেয়ে যায়, দুর্নীতিগ্রস্ত হয়, প্রমাণিত হয়, তখন উনি শুধুমাত্র তাকে নিচে নামালেন না, পুরো দেশকে উনি ইমেজকে। নিঃসন্দেহে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো। তার আগে আমি জানতে চাচ্ছিলাম যে খুব নির্দিষ্টভাবে এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাকে নানান ধরনের প্রসিডিউর তো আছে, সেগুলো তো উত্তরায় তো একটা ফাইনাল অবস্থা যেতে হবে। ফাইনালি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, এমনি তো প্রাইমারি দলের সদস্য পদ হারাতে পারেন বা মন্ত্রিত্ব পদ হারাতে পারেন, কিন্তু শাস্তি, আদালতের শাস্তি কি হতে পারে? না, যদি বললাম যে আগে আমি পয়েন্ট আগে ক্লিয়ার করেছি, যদি ক্রিমিনাল ইনগ্রেডিয়েন্ট থাকে এবং ইউকেতে হ্যাপেন হয়েছে, তাহলে অবশ্যই সেখানে ক্রিমিনাল প্রসিকিউশন হবে। ক্রিমিনাল প্রসিকিউশনে যদি দোষী সাব্যস্ত হন, তার সাজা হবে, শাস্তি হবে। না, সেটাই আমি সেই মাত্রাটা জানতে চাচ্ছি। না, মাত্রাটা ডিপেন্ড করে ইনভেস্টিগেশনের পরে কি বের হয়ে আসছে। সে এখন যেগুলো বলা হচ্ছে, বা আমরা যদি ধরে নিই, হ্যাঁ ফ্ল্যাট কাণ্ড সত্য, যদি ধরে নিই যে তিনি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসাব দিয়েছে বা সম্পদের হিসাব রয়েছে, এইগুলোর ক্ষেত্রে এগুলো বিভিন্ন ধরনের পেনাল্টি হতে পারে। আপনি মনে করেন ওভার পেমেন্ট আপনাকে পে ব্যাক করতে হবে, আপনাকে হয়তো পলিটিক্যাল ক্যারিয়ারটা একবারে শেষ হয়ে যাবে, পার্টির মেম্বারশিপ হারাবেন, গভর্নমেন্ট থেকে আপনাকে বিদায় করে দেওয়া হবে বা পদত্যাগ করে চলে আসবেন, আপনার পলিটিক্যাল ফিউচার চলে গেল। এরপরে ফাইন হতে পারে, এরপরে ডিটারেন্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আপনাকে একবারে লাস্ট রিটোর হিসাবে জেলে যেতে হতে পারে। একাধিক মন্ত্রী কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের অপরাধের শাস্তি কি? আমাদের দেশে তো আসলে যেটা আছে প্যানাল কোডে সেটাই, এবং আমাদের এন্টি কারাপশন আইন কারাপশন আছে। বাট ইংল্যান্ডেটা আমি আরো একটু করি। ইংল্যান্ডে যদি আপনি যেটা বলেন আসলে অপরাধটা কি, এটা ব্রিচ অফ একটা তার সততার অভাব। যদি কেউ তাকে ফ্ল্যাট দিয়ে থাকে, এর মধ্যে ইলিগালিটি অথবা ওই পরিমাণে পাওয়া যাবে না। যদি ইলিগাল হতো তো ট্রান্সফারটাই হতো না। ইলিগাল মে হ্যাভ বিন ডান কারেক্টলি, বাট হোয়েদার দ্যাট ওয়াজ ডান অন এ অনেস্ট পারপাস অর অন্য কোনো পারপাস, এই সব জায়গাতে শাস্তিটা অত বড় বলে আমি আশা করছি না। যদি শুধু ডিক্লারেশন না দেয়, আমরা যদি সত্যি ধরে নিই, যদি ডিক্লারেশন না দেয় তার সম্পদের, এর জন্য আমার মনে হয় না যে কোনো ক্রিমিনাল পানিশমেন্ট হয়। আমি যতটুকু আচ্ছা, যদি না হয়ে থাকে, যদি সততার প্রশ্ন, শুধুমাত্র সততা নৈতিকতার প্রশ্ন এখানে জড়িয়ে থাকে, তাহলে তিনি, আমি যে বলছি যেহেতু অভিযোগ উঠেছে, আমরা জানি না যেগুলো সত্য কিনা, যদি ধরে নেই যে সত্যই, তাহলে উনি অস্বীকার করবেন কেন, যদি সে ধরনের লিগালিটি প্রশ্ন না থেকে থাকে? প্রশ্নটা হচ্ছে যে উনি তো অস্বীকার করে উঠে ধরে নিচ্ছে, আপনি ধরে নিচ্ছেন সত্য, উনি তো বলছেন না সত্য। না, উনি বলছেন না সত্য, রাইট। এবং ওনার যে দুটো ফ্ল্যাটের ঘোষণা দিছে, দুটা ফ্ল্যাটের ঘোষণা দিচ্ছে, একটা হয়তো দেয়নি। এটা প্রায় ঘটে ওখানে, যে অন্য কোথাও কিছু টাকা ইনকাম করছে, পার্লামেন্টে এসে ওই রেকর্ডটা করায়নি। এটা নতুন কোনো ঘটনা না। বাট এখানে বড় কথা হচ্ছে আমাদের প্রেক্ষাপটে, আমার মনে হয় ব্রিটিশ প্রেক্ষাপটে যত না বড়, আমাদের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে আমাদের প্রাইম মিনিস্টারের যে দুর্নীতির খবর, সেটা শুধু দেশে না, দেশের বাইরেও বিভিন্ন পর্যায়ে ছিল। আমি মনে করি না যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি তো আসলে অনেক কিছুই জানি না। আসলে শুধু তো পেপার পত্রিকার মধ্যে দিয়ে একজন বিচারক বা একজন অ্যাডভোকেট কিছুই বলতে পারে না। বেশিরভাগ সময় দুই পক্ষ দেখার পরেই বোঝা যায় আসলে কি ঘটনাটা ঘটেছে। যে আমার মনে হয় যে ওনার যদি ওখানে কোনো টাকা লেনদেন হয়ে থাকে এখান থেকে, তাহলে এটা আমাদের জন্যই বেশি অপমানজনক যে আমাদের প্রাইম মিনিস্টার যখন তিনি ক্ষমতায় ছিলেন এবং যখন প্রতিটা মিডিয়াই তাকে অটোক্রেট বলছিল, তখন তিনি কিন্তু এটা আসলে আমলই নেননি। এমনকি অনেক সময় আপনি ওই ইহেলদামা হাকিম থেকে শুরু করে অন্যান্য অনেক আমাদের নাম অনেকের আমার মনে থাকে না, অথবা হার্ট টকে সরাসরি ওনাকে বলছে যে সারা দেশের পৃথিবীর লোকজন আপনাকে অটোক্রেট বলে, আপনাকে ডিকটেটর বলে। উনি ব্রাশ অফ করে দিয়েছে, উনি কখনো এটাকে বোঝেইনি যে কোন পর্যায়ে ডিকটেটর হয়। তো এখানের জন্য আমাদের জন্য কষ্টকর হবে এটাই যে আমাদেরই একটি এমপি, আমাদের এলাকারই দেশেরই একটি মেয়ে ওখানে এমপি হয়েছিল, তাকে তার, আমি তো মনে করি তার ফুপুর জন্যই সে এখানে বিপদে পড়লো এবং আমাদের সমাজের ইয়াতে। আমরা যেমন জানি যে বাংলাদেশের মন্ত্রী পরিষদের কোনো সদস্য তারা নানান ধরনের উপহার পেতেই পারেন, কিন্তু তারও একটি মাত্রা আছে, সেই মাত্রা এক্সিড করে গেলে সেই জিনিসটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। তো নিশ্চয়ই সেখানে ওরকম রয়েছে। তিনি যদি উপহার হিসেবে পেয়ে থাকেন ফ্ল্যাট, তাহলে নিশ্চয় ওই ব্রিটিশ আইনে নিশ্চয় আরো করা বিধি রয়েছে। এটা তো পাইছে এমপি হিসাবে যখন ছিল তখন, এটা আগেই পাইছে, আগে পেয়েছে। এখন কথা হচ্ছে যে এটার সঙ্গে এই ইলেকশনের বা এই এমপিতে যে লিঙ্ক যেটা তৈরি করা হবে, এটা আমি এখনই এখান থেকে বলাটা মুশকিল। যেটুকু খবর পেয়েছি, আমি একটা পেপারে দেখলাম একদম স্পষ্ট, আমার মনে আছে যে এই ফ্ল্যাটটা প্রথমে তার মায়ের নামে দেওয়া হয়েছিল। আমি জানি না সত্য কিনা। আর একটা ফ্ল্যাট তার ছোট বোনের নামে দেওয়া হয়েছে এবং ওই ফ্ল্যাটে তিনি বসবাস করতো, কিন্তু বসবাস মায়ের নামে দেওয়া ফ্ল্যাটে মায়ের সঙ্গে বসবাস করা অপরাধ কতটুকু পর্যায়ে যাবে ক্রিমিনাল, ওদের দেশের ক্রিমিনাল লতে আমার বন্ধু আরো ভালো বলতে পারে। বাট আমার যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের দেশে থেকে, এবং এটা কিন্তু সালে খুবই আলোচিত বিষয়, আজকেই টাইমসের নিউজ বিশাল যে ডাউনিং স্ট্রিট লুকিং ফর এ রিপ্লেসমেন্ট, আর এই ধরনের রিপ্লেসমেন্ট বিভিন্ন ইস্যুতে হয়। অস্বীকার বিষয়টা আমরা কি ক্লারিফাই করতে পারছি নিজেদেরকে? মানে তিনি কি বলেছেন? তিনি বলছেন যে নিজের কেনা নাকি না, এ ধরনের না, উনি তো এখন পর্যন্ত ডিনাই করে যাচ্ছেন এবং উনি বলছেন সারেন্ডার, মানে লেট দ্য ইনভেস্টিগেশন বি ডান। কিন্তু যেটা আমার বন্ধু বললো যে দেখেন এটা ছোটখাটো ব্যাপার নয়, 100-200 পাউন্ডের ব্যাপার নয়। একটা ব্যক্তি একটা ফ্ল্যাট দিয়ে দিল, তার আপনি যদি ওইটা ডিগিংয়ে যান, ডিগিং করেন, যদি গভীরে যান, অনেক দেখবেন যে মানে লোমহর্ষক জিনিসগুলো বের হয়ে আসবে। একটা লোক 700,000 পাউন্ডের 7 লাখ পাউন্ডের ফ্ল্যাট কি এমনি দিয়ে দিছে?
তার মাধ্যমে কত হাজার কোটি টাকা সেখানে করছে, এটা কি আপনি কি এগুলো আমাদের বিচারের বিষয়বস্তু না। সুতরাং আমি বলছি যে সবকিছু ওখানে তো পাবলিক লাইফটা ভেরি আউটস্ট্যান্ডিং ওয়েতে দেখা হয়। ওখানে আপনি খালি শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল না, এই ব্যাপারটা এভাবে না। পলিটিক্যাল, আগে বলছি যে পলিটিশিয়ানরা সেখানে 7টা নোল অ্যান্ড প্রিন্সিপল দ্বারা গাইডেড, এটা ফলো করতে হয়। আপনি বলছেন যে গিফটের ব্যাপারে, ছোট্ট একটা গিফট সম্ভবত 25-30 পাউন্ড 50 পাউন্ডের উপরে পাইলে ওইটা এতদিনের ভিতরে ডিক্লেয়ার করতে হয়। আর আপনি 7 লাখ পাউন্ডের ফ্ল্যাট পেয়ে গেলেন। আর এই ধরনের পদে থেকে যদি আমি যেটা বললাম, বাংলাদেশের ক্ষেত্রে তো এই ধরনের আইন রয়েছে যে একটি নির্দিষ্ট মাত্রা উপরে বেশি যদি গিফট পাই সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। ওই ক্ষেত্রে ও দেশে কি আইনটা কেমন? না, এখানে তো আছে, এখানে তো বাংলাদেশের আইন তো আছে, আইনের তো ভর্তি, মানে সংবিধান তো অনেক বড় সংবিধান, কিন্তু কোথায় গোয়ালে আছে, কি বলে খাতায় আছে, গোয়ালে নাই। কিন্তু ওখানে তো এবারে খুব স্ট্রিক্টলি দেখা হয়। এখানে একটা স্ট্যান্ডার্ড কমিটি আছে এবং তারা স্যাংশন দিতে পারে আপনি যদি সঠিক সময়ে যদি আপনি রিপোর্ট না করেন, এবং এটা ডিসিপ্লিনারি প্রসিডিংসে চলে যেতে পারে। তো এই জন্য আমার মনে হয় যে শুধুমাত্র ডিক্লেয়ারের ব্যাপারটা, গিফট আপনি 100-200 পাউন্ডের ব্যাপার, কিন্তু আপনি দেখেন কত মাত্রার গিফট। আমার বন্ধু আগের সেগমেন্টে বলছিল যে দুর্নীতি 1 টাকার হোক। দুঃখ লাগে যে আমরা যখন বলতেছি আবেগ দিয়ে বলতেছি, আমাকে বলতে হবে যে আমি টাকাটা কখন আমার মার নামে বা আমার নামে দেওয়া হয়েছিল, তখন আমি এমপি ছিলাম না। সো ইট ইজ নট এ গিফট ইন দ্যাট কেস ফর টু বি ডিক্লেয়ার্ড ইন দ্য পার্লামেন্ট। আমি তো মনে করি আরো ডিপে যাওয়া দরকার যে আমার মাকে কেন ফ্রি দেবে, ওটা বলে আলাদা একটা অফেন্স হতে পারে। বাট মনে রাখতে হবে, যখন আমি আপনাকে আমার নামে ট্রান্সফার করাই দিলাম, যখন আমি ট্রান্সফারটা করাই দিচ্ছি যে অফিসের মাধ্যমে, সেও দেখবে যে আমি লিগালি ট্রান্সফার করছি কি করছি না। সো ট্রান্সফার ওয়াজ লিগাল, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড ইন বাংলাদেশ। ক্যান দ্যাট বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ ডিসপিউট ইন ইংল্যান্ড অর নট? আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা মানে সবার আগে বলি, এতটুকু দুর্নীতিও ওখানে বিচার হবে, কিন্তু এখানে কি আমরা তো যেহেতু আগেই বললাম, যদি প্রপার্টিটা তার মায়ের নামে ট্রান্সফার হয়ে থাকে এবং সে শুধু বসবাস করে থাকে, তাহলে তো তার নামে কোনো এলিগেশন থাকেই না। আর যদি তার নামে ট্রান্সফার হয়ে থাকে, তখন সে এখন জবাব দিবে যে কিভাবে নিছে তখন। কিন্তু এই যে আপনি বললেন যে গিফটও, আমি যে গিফট দিয়ে আজকে আপনার এখানে আসছি, আপনি আমাকে 1 কাপ চা দিয়েছেন খাওয়ার জন্য, আই ক্যান টেল ইউ দ্যাট দিস ইজ এ কাপ অফ টি, আই হ্যাভ দিস ইট। গত বছর যেটা আসছিলাম তখন তো আমাকে দিতে হবে, তখন তো আমি এমপি ছিলাম না। কিন্তু বন্ধু রাশিয়াতে গেছে 2013 সালে, আর উনি এমপি হয়েছে 2015 সালে। আর যখনই এই কথাটা বিভিন্ন পত্র পত্রিকায় একদম ফলাও করে প্রকাশ পাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এমনই হিসাব কিন্তু যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, যে 42টা ট্রাক নিয়ে প্লেনে করে তারা সৌদি আরব ডলার ভর্তি করে। দিস ইজ নট পসিবল। রূপপুর পারমাণবিক যে অঙ্কের যে ডিলটা, একটা পার্সেন্টেজেই তো আমরা কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। সুতরাং আমার বন্ধু যেটা বলছে যে ওই টাকা এখানে আসবে, ব্যাংকিং মারফতে যাবে, দুর্নীতি এভাবে হয় না। রাশিয়ার সাথে একটা ডিল, রাশিয়াতে যে আপনি ডিল করলেন, ওখানে যদি আপনি একটা পার্সেন্টেজ যদি রিজার্ভ রাখেন, ওইটা বাংলাদেশে আসতে হবে না বন্ধু। দুনিয়ায় এখন আগের 500 বছর আগের জিনিস রয়ে নাই। এখন তো দুর্নীতি এত সফিস্টিকেটেড ওয়েতে হয়। আর বন্ধু যেভাবে দোয়া তুলসী পাতার মতো মনে করছেন সেভাবে না। আজকে দেখেন আমি তো মনে করি টিউলিপ সিদ্দিকের ব্যাপারটা নিয়ে আমি মনে করি বাংলাদেশ, ব্রিটেন এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া দরকার। মা কিভাবে বেনিফিটেড হয়েছে, উনি খালাকে ফুফু বানিয়ে দিয়েছেন, যে ফুফু না খালা কিভাবে বেনিফিট করে দিচ্ছেন, মানে ওইটা আমার দেখবেন যে আমি তো বললাম যে আরো ডিপে গেলে অনেক লোমহর্ষক জিনিস বের হবে। একটা লোক কি 7 লক্ষ টাকার ফ্ল্যাট এমনি দিয়ে দেবে না? তাহলে আপনি বলেন যে এটা যেটা বের হয়েছে সেটা হচ্ছে টিপস অফ আইসবার্গ, এবং এটা যদি ডিগিং করা হয় তাহলে আরো অনেক কিছু বের হবে। আর এই ডিগিংটা কে করবে? সরকারের পক্ষ থেকে করা হবে নাকি পার্সোনালি কাউকে মুভ করতে হবে? না, যেহেতু এটা ক্রস বর্ডার, মানে জুরিসডিকশনটা তো অনেক, এজন্য ইউকে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এটা হওয়া দরকার। এবং নিরপেক্ষতার স্বার্থে আমার মনে হয় যে এখানে জাতিসংঘকে ইনভলভ করা যায় কিনা না সে সম্ভাব্যতা যাচাই করা দরকার। জাতিসংঘ ইনভলভ হতে পারে, যদি হতে পারে, ওয়েল যদি ক্রস জুরিসডিকশন হয়। আপনি বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ করলে তো হবে না, বা ইউকে করলে তো বাংলাদেশের অনেক কিছুতে আপনি পারবেন না। তখন তো আপনাকে মাল্টি ডাইমেনশনাল ব্যাপারটা করতে হবে, ডিগিং করতে হলে অনেক গভীরে যেতে হবে। আমি এবার একটু আসি যে বাংলাদেশ ভাবমূর্তির কথা আপনারা বিচ্ছিন্নভাবে বলছিলেন কথার মাঝখানে বা কথা শেষে, সেটি একটু আরেকটু ভালো করে জানতে চাই ব্যারিস্টার মুকসিদুল ইসলাম। যদি এটি সত্য প্রমাণিত হয়, যেমন আমি প্রথমে বলছিলাম টিউলিপ সিদ্দিকী বাঙালি কমিউনিটি থেকে তিনি নির্বাচিত হয়েছেন,
আরো দুজন আছেন রূপা হক এবং আরেকজন হচ্ছে রুশনারা আলী, তিনজনই বাংলাদেশের জন্য। আরেকজন আছেন, আরেকজন আছেন কি বলে, আরেকজন আছেন, চারজন। আচ্ছা, তো নিঃসন্দেহে তারা সবাই বাংলাদেশের জন্য গর্ববোধের জায়গা থেকে যদি এটি প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? যেহেতু তিনি অন্য একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্টেটিভ করছেন, মানে সেখানে পলিটিক্সের রিপ্রেজেন্টেটিভ করছেন, সেই জায়গা থেকে আমাদের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে একটা কথা বলি, আমরা আবেগে আপ্লুত হয়ে যাই এবং আমরা মেইন কনটেক্সট থেকে দূরে চলে যাই। তারা আমাদের এমপি না, তাদের এমপি, কিন্তু বাংলাদেশের নাম তো জড়িয়ে রয়েছে। বাংলাদেশের নাম কতটুকু জড়ায়? তারা যারা এমপি হচ্ছে তাদের অনেকে বাংলাদেশে কখনো, কালকে রূপা হক আসছে, কিন্তু যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, যদি টিউলিপ সিদ্দিকীর কথা আসে তাহলে আমাদের আগের প্রাইম মিনিস্টারের কথা আসে এবং তার পরিবারের ইনফ্লুয়েন্সের কথা আসে, তাদের ডিক্টেটরশিপের কথা আসে, তাদের দুর্নীতির কথা আসে, এবং অবশ্যই এটা একটা পার্ট হিসাবে দেখা হবে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমি মনে করি না ইন্ডিয়ার বাইরেও এটা আলোচনার বিষয়বস্তু। এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক মানেটা কি। আন্তর্জাতিক মানে যেমন মেলের মতন গণমাধ্যমে এলো, দ্য টাইমস এর মতো গণমাধ্যমে এলো, এইগুলো যখন আসে, যখন এডিটোরিয়াল ছাপা হয়, নিশ্চয়ই রিপারকাশনটা অনেক বেশি। এই ধরনের ঘটনা ইংল্যান্ডে কি তাদের এমপিদের বিরুদ্ধে কখনো আসে না? আমি ওই পরিমাণ মনে করছি না। এখানে তো ব্যাপার একটা তো না, একাধিক ব্যাপার। আপনি মনে করেন দুইটা বাড়ির ব্যাপারটা হতো ইউকের জুরিসডিকশনের ভিতরে, কিন্তু আমরা যদি রূপপুর পারমাণবিক ইয়ের কথা ধরেন রাশিয়ার সাথে, ওটা তো ইউকের ব্যাপার না, বাইরে। এজন্য বলছি যে যখনই একটা জাতির চেয়ে বাইরে চলে যায়, একাধিক জাতি যখন ইনভলভ হয়ে যায়, রাষ্ট্র ইনভলভ হয়ে যায়, তখন তো এটা আন্তর্জাতিক ডাইমেনশনে চলে যায়। আপনি ফুল স্কেল ইনভেস্টিগেশন হতে পারবে না, এখানে বাংলাদেশ এবং কি বলে ইউকে দুটা জড়িত হয়ে গেছে। সুতরাং একপাক্ষিক বা একদিক দিয়ে ইনভেস্টিগেশন হলে হবে না। এই জন্যই বলছি আমি যে এটা আন্তর্জাতিক ডাইমেনশন আছে। আর আমার বন্ধু যেটা বলছেন যে বারবার যে ওখানে এমপি, হ্যাঁ উনি তো ব্রিটিশ এমপি, কিন্তু উনার তো আরেকটা পরিচয় আছে, উনি ব্রিটিশ বাংলাদেশি, উনি পতিত প্রধানমন্ত্রীর নেফিউ, নিস এবং শেখ মুজিবুর রহমানের নাতনি। সুতরাং এগুলো তো আপনি ফেলাতে পারবেন না। এগুলো নিয়ে তো এখানে অনেক হইচই, ক্যাম্পেইন, কথাবার্তা অলরেডি মিডিয়াতে আসছে, গণমাধ্যমে আসছে, পাবলিক জানে। এজন্য তার এই ব্যাপারটার সাথে শুধুমাত্র তার শুধুমাত্র ন্যারো ফ্যামিলি ইনভলভ না, এখানে কিন্তু ওয়াইডার কনসিকুয়েন্সেস আছে, ওইটাকে আপনি অবজ্ঞা বা ইগনোর করতে পারবেন না। আমার ইউকের অবস্থান কম না, অনেক লম্বা, এবং যেহেতু আমরা এই দেশে বসবাস করি, আমরা ইউকেকে ফলো করি, আমার সন্তান দুজন ওখানে বসবাস করে। আপনাকে একটা কথা বলি, ফার্স্ট জেনারেশন যে বাঙালিরা ওখানে বসবাস করে, লাইক মাই ফ্রেন্ড, তারা আসলে ইংল্যান্ডে বসবাস করে না। তারা মানসিকভাবে, তাদের কাজে কর্মে, তাদের চিন্তায় তারা আসলে বাংলাদেশে বসবাস। আবার ভুল করছেন, আমি কিন্তু ফার্স্ট জেনারেশন না বন্ধু, আমি সম্ভবত সেকেন্ড জেনারেশন। তুমি আগে যাও নাই, আমরা অন্য একটা সাবজেক্ট যাই। সীমান্ত সংক্রান্ত নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর যে অ্যাগ্রেসিভ ভূমিকা, তারা বাংলাদেশ ভারতের যে আন্তর্জাতিক সীমারেখা বা নোম্যান্স ল্যান্ড, সেখান থেকে আরো ভিতরে এসে তারা কাঁটাতারে বেড়া দিতে চাইছে এবং এটি একাধিক স্থানে। এই জায়গাটিতে আসলে আন্তর্জাতিক আইন কি বলছে, আপনারা একটু বলতে পারবেন কিনা? আন্তর্জাতিক আইন আসলে যত না একদম কোডিফাইড ওয়েতে আছে, তার চেয়ে বেশি ট্রিটি আছে বিভিন্ন দেশের সঙ্গে, তাদের প্রতিটা বর্ডার নিয়ে। বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার মোটামুটি 4000-এর একটু বেশি, এবং বলা হয় 5th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বর্ডার যেসব আছে, যদি আপনি এই ধরনের ডিসপিউটেড বর্ডার চিন্তা করেন, একটা হচ্ছে মেক্সিকোর সঙ্গে ইউএসের, কানাডার সঙ্গে ইউএসের, এদিকে মেডিটেরিয়ান শিপ পার হয়ে যেগুলা আমার বন্ধুর দেশে ভেসে ভেসে যাচ্ছে, আর একটা নর্থ সাউথ বর্ডার, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, সব জায়গাতেই একটা, এবং আরও আগে ছিল বার্লিন ওয়ালের বর্ডার। কিন্তু এই ভারতের এই বর্ডারটা ছাড়া অন্য কোনো বর্ডারে মানুষকে পশু পাখির মতো গুলি করে মেরে ফেলে না। আপনি যদি দেখেন যে মেক্সিকো থেকে প্রতিদিন শত শত লোক পার হচ্ছে, হাজার হাজার লোক পাস করে, এবং তাদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে তারপর তাদের বিচার করে কাউকে রাখা হয়, কাউকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু গুলি করে মারা হয় না। আমার মনে হয় না গত 20 বছরে 2-3টার বেশি গুলির খবর আছে যেগুলো ড্রাগ রিলেটেড ছিল এবং তাদের দুই গ্রুপের মধ্যে ছিল। আর যদি আপনি সাউথ কোরিয়াতে ধরেন, নর্থ কোরিয়া পার হওয়ার সময় 1-2টা বোধহয় আছে। আপনি যদি মনে করেন যেগুলো লোক বোটে করে পার হয়ে চলে যাচ্ছে ইউরোপে, ওরা কি ইউরোপিয়ানরা যারা আছে এসে কি গুলি করে মাথা থেকে উপর দিকে গুলি করে, তাদেরকে অন্য একটা ইয়ে থেকে রেস্কিউ করে নিয়ে গিয়ে তারপর একটা বসে।
তো বাংলাদেশে যেটা করতেছে আমার মনে হয় এদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে রেফার করা উচিত। এই প্রতিটা মৃত্যু, 1000-এরও বেশি লোক মারা গেছে গত 20 বছরে, এটাকে বিচার হওয়া উচিত যে তারা মারলো কেন। এবং এই যে আপনি যে সিকিউরিটির কথা বলতেছেন, তাদের সিকিউরিটি কতটুকু লাগে, তাদের আরো অন্য কোনো উদ্দেশ্য, এটা বাংলাদেশ সরকার ইনভেস্টিগেট করা দরকার যে আসলে এটা। ব্যারিস্টার নাজির আহমেদের কি উস্কানি আপনার কি মনে হয়? যেহেতু আমরা যেভাবে দেখছি বিভিন্ন মানে লালমনিরহাট সহ পঞ্চগড় বিভিন্ন এরিয়াতে যেভাবে তারা নো ম্যানস ল্যান্ডের মধ্যে এসে মানে আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করে যেভাবে তারা বেড়াতে চাইছে, এটা যদি আন্তর্জাতিক আইন অমান্য করা হয় তাহলে বাংলাদেশের কি করার রয়েছে? আমি তো মনে করি দেখেন, ভারত যে রোল প্লে করতেছে টোটালি আনএক্সেপ্টেবল। বিগত 15-16 বছরে যে পরিমাণ বর্ডার কিলিং করেছে, বাংলাদেশের নাগরিকদেরকে মেরেছে, পৃথিবীতে মানে আনপ্রেসিডেন্টেড। আমি পৃথিবীর প্রায় 63টা দেশ সফর করেছি। ইউরোপের এবং আফ্রিকার এমন দেশ আছে যাদের মানে এয়ারপোর্টই নাই, অন্য বড় পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের এয়ারপোর্ট ইউজ করতে হয়। এভাবে তো টেনশন নাই, কিলিং তো দূরের কথা। কিন্তু বিগত 15-16 বছর আমরা কি দেখলাম? প্রতিটি সরকার তারা কম্পিটেন্টলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পরিবর্তে ভারতের ইন্টারেস্ট সার্ভ করার জন্য একবারে উদ্গ্রীব হয়ে বসে আছে। পররাষ্ট্রমন্ত্রী সাপোজ টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, গিয়ে বলে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতকে বলে আসছে সে যে কোনো কিছুর বিনিময়ে শেখ হাসিনাকে রাখতে হবে। এই ধরনের কথাবার্তা পররাষ্ট্রমন্ত্রী বলে যে দেশের ইন্টারেস্ট সার্ভ করার কথা ছিল। আমার বন্ধু যে বলছেন ডিসপিউটেড বর্ডার, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তো ডিসপিউটেড বর্ডার নাই, এগ্রিড, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ক্লেম হচ্ছে। কিন্তু ওখানে যেভাবে আপনি দেখেন, একটা তুলনা করেন যে ভারতের বিএসএফ কয়জন বাংলাদেশকে মেরেছে আর বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি কয়জন ইন্ডিয়াকে মেরেছে, আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ হয়। প্রত্যেকটা মামলার জন্য আমার মনে হয় যে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ছিল। তো প্রথমে নিয়ম হচ্ছে আন্তর্জাতিক নর্মস এবং কনভেনশন অনুযায়ী দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করা দরকার। যদি না হয় তাহলে ইন্টারন্যাশনাল স্টেজে যাবেন, দ্যাট উড বি দ্য লাস্ট রিসোর্ট। প্রথমে আপনি দ্বিপাক্ষিকভাবে চুক্তি বা আলোচনা করে দেখবেন। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের কম্পিটেন্টলি রিপ্রেজেন্ট করার মতো ব্যক্তিরা অতীতে ছিলেন না। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এটা একেবারে হেড টু হেড চুকে চুকে রেখে কথা বলা। শেষ করবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমেদ, ধন্যবাদ ব্যারিস্টার মকসুদুল ইসলাম। দর্শক, শেষ করছি, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।